আমাদের সামনে দ্বারা এইসব ছেলেরা এইসব কথা বলবে, কোত্থেকে এই সাহস পায়? পিছনে তাদের সরকার আছে। বাপের চেয়ে উঁচু কথা যে ছেলে বলে আমাদের দেশে, তাকে আমাদের দেশে বাপ জেটটা বলে। এই ছেলেপেলের কথা না পছন্দের কথা। এক নম্বর হলো ওই যে আপনি যে বললেন সার্জিস একটা ছেলে, ঠিক আছে, আমি সন্তান, তাকে আমি খারাপ কিছু বলি না, কিন্তু সে কি এই কথাটা বলতে পারে যে শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত নির্বাচনের কথা মুখেই আনা যাবে না? রেদওয়ান ভাই তো একবার মন্ত্রী টন্ত্রী হয়েছে, মান্না ভাইও কিছু হয় নাই, আমিও কিছু হই নাই। 61 বছর যাবৎ পলিটিক্স, 61 ইয়ার, 64-এর 26শে সেপ্টেম্বরটায় পলিটিক্স করি। এখন ইউনূস সাহেবের হাতে নেতৃত্ব দিল এই দেশের মানুষ, বা আমরা সবাই, কেউ না করে নাই। সেই ইউনূস সাহেব যা করতেছে, এখন আমার খুব হয় যে এই দেশের কপালে দুর্ভাগ্য আছে। এবং একটা কথা আপনাকে বলি, ওই যে বাপের চেয়ে উঁচু কথা যে ছেলে বলে আমাদের দেশে, তাকে আমাদের দেশে বাপ জেটটা বলে। এই ছেলেপেলের কথা না পছন্দের কথা। এক নম্বর হলো ওই যে আপনি যে বললেন সার্জিস একটা ছেলে, ঠিক আছে, আমি সন্তান, তাকে আমি খারাপ কিছু বলি না, কিন্তু সে কি এই কথাটা বলতে পারে যে শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত নির্বাচনের কথা মুখেই আনা যাবে না? এই যে কথা বলে ছেলেরা, 1980-81 সনে মাহমুদুর রহমান মান্না যখন ডাকসুর বিপি হয়েছে, 81 সন থেকে বা 80 সন থেকে আজকে হইল 25 সন, 45 বছর। এই ছেলের বাপও তখন শিশু ছিল। এখন মান্না যে দেশের নেতা, হইতে পারে সে ছোট পার্টির বড় নেতা। ফজলুর রহমান, আমি যখন মুক্তিযুদ্ধ করছি তার মার সাথে তার বাপের দেখা হয়েছে না। এখন আমি এইভাবেই কথা বলবো। আমাদের সামনে দ্বারা এইসব ছেলেরা এইসব কথা বলবে, কোত্থেকে এই সাহস পায়? পিছনে তাদের সরকার আছে, পিছনে তাদের মদদ আছে। এই কারণে তারা এই শক্তিতে কথা বলেন। তাদের টাকা পয়সা আছে, যে কারণে আমি এটা বলি না যে ইন্টারকন্টিনেন্টে ইফতার করলেই মানুষ খারাপ হয়, এটা বলি না, কিন্তু তার মানসিকতা কিন্তু বুঝে যায়। আরে তোরা ছেলেরা, গড় আছে দোয়ার নাই, দেখি তো বাড়িগুলো তো দেখায় তোদের, গড় আছে দোয়ার নাই। সেই ছেলেরা যখন শেরাটনে ইফতার বা ইন্টারকন্টিনেন্ট ইফতার পার্টি করে বড় বড় বক্তৃতা করে, আমার মনে হয় আমাদের মৃত্যু হওয়া উচিত ছিল। ক্ষমতাটাকে খুব বেশি পছন্দ করেন, আর ক্ষমতার পিছনে যদি রাজনীতি না থাকে, চেতনার স্তরে যদি রাজনীতি না থাকে, শুধু ক্ষমতা ব্যবহার করার প্রশ্ন হয়। এবং সেই ক্ষমতাটা যদি বাধাগ্রস্ত না হয়, অপ্রতিহত ক্ষমতা হয়, আশেপাশে যারা আছে, উপরে গার্জেন থাকুক, ধরেন বাবা আছে, ছেলে দুষ্টামি, বাবা বলতে এই তুমি কি করো। রাজনীতিতে তার কোনো গার্জেন ছিল না, এমনকি তার পাশের সাথীরা যারা ছিল তারা কিন্তু তাকে বিরত করে নাই, বরং এটাকে যারা গাড়িটা দ্রুত চালায় যাতে অ্যাক্সিডেন্ট করে সবকিছু ধ্বংস করে দিতে পারে তার ব্যবস্থা করছিল, এবং সেটাই হয়েছে। শেখ হাসিনাকে পরামর্শ দেওয়ার মতো যেমন কোনো লোক ছিল না। উনার ইতিহাসের জ্ঞান সম্পর্কে, আমি যেহেতু উনার সেক্রেটারি, 11 বছর উনার সেন্ট্রাল কমিটির মেম্বার ছিলাম, আর আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির মেম্বার মাত্র 61 জন, টোটাল 600-700 না, সে তার একজন ছিলাম আমি দীর্ঘদিন। এবং শেখ হাসিনার সঙ্গে আমি 6 ঘন্টা থেকে 12 ঘন্টা 15 ঘন্টা পর্যন্ত প্রতিদিন কাটাই। আমার কাজে আমি কোনো কিছু করতাম না, শুধু রাজনীতি করতাম। সেই শেখ হাসিনাকে আমি দেখছি, বলছি, উনার যে তাত্ত্বিক জ্ঞান যেটা থাকা দরকার, রাজনৈতিক জ্ঞান যেটা থাকা দরকার, ইতিহাসগত জ্ঞান যেটা থাকা দরকার, আমার কাছে মনে হয়েছে শিল এক্সিট 1 নম্বর। এবং ক্ষমতাটাকে উনি সাংঘাতিকভাবে, এটা ওয়াজেদ মিয়ার বই পড়লেও আপনাদের, ক্ষমতাটাকে উনি ব্যক্তিগত এবং রাজনৈতিক ক্ষমতায় সাংঘাতিকভাবে অপ্রতিহত গতিতে ব্যবহার করতে চাইছে। এবং আস্তে আস্তে ক্ষমতা যখন লাগাম ছাড়া হয়ে যায়, এটা প্রয়োগ করতে খুব মজা লাগে, যতক্ষণ পর্যন্ত অ্যাক্সিডেন্ট না করে। এবং সেইভাবেই তিনি কিন্তু ফেসিস্ট হয়ে উঠছেন। 1 2 নম্বর হইল, যখন একটা অন্যায় করে ফেলছেন, একটা ইলেকশন না দিয়া মনে করছেন জোর করে আমি ক্ষমতায় থাকবো 2014 সনে, আবার 18 সনে মনে মনে কইছে আচ্ছা একটা ইলেকশন দেই না,
আবার অন্যরা গিয়া বুঝাইছে যে না, ইলেকশন যে দিবেন আপনি যদি ফেল করেন তাহলে 14 সনের ইলেকশন না দেওয়ার বিচারটা কিন্তু হবে, ওই যে টাকা পয়সা দুর্নীতি এগুলো সব বিচার হবে, কাজেই কারো হাতে ক্ষমতা থাকা ছাড়া যাবে না। এই যে মেন্টালিটি যে ক্ষমতা থেকে চলে গেলেই আমাকে বিচার ফেস করতে হবে, আমাকে জেলখানায় যেতে হবে, এই ভীতি বলেন আর মানসিকতা বলেন, সেই মানসিকতাকে জোর করে ক্ষমতা থাকার চেষ্টা করছে। এবং তারই পরিণতি হলো 24 তারিখে আমি 24 সনে 7ই জানুয়ারি আমি এবং দামি পর্যন্ত গিয়ে উনি ঠেকছে। এবং যখন আঘাত আসছে তখন সমস্ত ফাউন্ডেশনটা এত বেশি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, ওই ফাউন্ডেশনের উপরে দাঁড়ায় উনি আর যুদ্ধটা করতে পারেন নাই। কাজেই ক্ষমতা তাকে যতটুকু আমরা দূরে থেকে দেখছি, যতটুকু তাকে শক্তিশালী করছে, আসলে ভিতরে ভিতরে কিন্তু উনি সবকিছু তার ক্ষয়ে গেছিল, যেহেতু পলিটিক্স ছিল না। কারণ পলিটিক্স হইল মূল ব্যাপার। আপনি রাষ্ট্র ক্ষমতা যদি গণতান্ত্রিক ভাবে পরিচালিত করতে চান, দিস ইজ নট দ্য আর্মস দ্যাট ফাইটস বাট দ্য ম্যান বিহাইন্ড দ্য আর্মস, অ্যান্ড ইডিওলজি বিহাইন্ড দ্য ম্যান দ্যাট ফাইটস। অস্ত্রটা যুদ্ধ করে না, অস্ত্রের পিছনে একটা মানুষ থাকে, সেই মানুষের পিছনে আদর্শটা যুদ্ধ করে, যেটা শেষ পর্যন্ত শেখ হাসিনা এবং তার সাথীদের ছিল না। এই যে আপনি যেটা বললেন, শেখ হাসিনা এবং তার সাথী সবাই তো রাজনীতিবিদ এবং এদের অনেকেই মুক্তিযোদ্ধা, এবং শেখ হাসিনা মানে জাতির যে পিতা, তার কন্যা, সেই কন্যার এই জনগণকে বাদ দিয়ে ভারত, বলা হয় যে ভারত তোষণ রাজনীতি করেছেন এবং ভারতের উপর নির্ভর করেছে। এই আওয়ামী লীগের এই ভারত তোষণ রাজনীতির কারণটা কি? শোনেন, ভারত, আমরা তো ভারতীয়, 10,000 বছরের লিখিত ইতিহাস, তার আগেরটা নাইবা বললাম আমি। আমরা সিন্ধু পারের মানুষ, গঙ্গা পারের মানুষ, পদ্মা মেঘনা যমুনা পারের মানুষ, আমরা তো ভারতীয়। একদম আফগানিস্তান থেকে ধরে আপনার বার্মা পর্যন্ত যে ভূখণ্ড, দক্ষিণ এশিয়া যেটাকে বলা হয়, সার্ক যেটাকে, আমরা তো আসলে ভারতে 10,000 বছর অনেক উত্থান পতন হয়েছে। এটা কইলে অনেক সময় লাগবে, অনেক উত্থান পতন হয়েছে ইতিহাসের। আমি ইতিহাসেরও ছাত্র, আবার পলিটিক্যাল সায়েন্সেরও আমি ছাত্র। অনেক উত্থান পতন হয়েছে। উত্থান পতন হইতে হইতে মহাভারতের সময় এসে দেখা গেল যে বঙ্গীয় বদ্বীপ নামে একটা অঞ্চলের সৃষ্টি হয়েছে, এখানেও কিছু মানুষের অবস্থান হয়েছে। এবং আলেকজান্ডারের সময় এসে এখন থেকে প্রায় 3000 বছর আগে আইসা দেখা গেল বাংলা বা বঙ্গ একটা জাতিসত্তা হিসাবে দাঁড়াইছে। এবং আলেকজান্ডার গঙ্গা নদীর পশ্চিম পার পর্যন্ত আসছে, বিহার পর্যন্ত আসছে। আইসা বলছে তার সেনাপতিরে, ও পারে যাব না। কেন যাবেন না? বড় দেশ, বড় বিচিত্র দেশ সেলুকাস, তার চেয়ে বিচিত্র দেশের মানুষ। কথাটা যদি রূপ করতে বলা হয়, কিন্তু কথাটার মধ্যে সত্যতা বোঝা যায়, যেহেতু আলেকজান্ডার এখানে আসেননি। যেমন সম্রাট জাহাঙ্গীর আইসাও এইখানে প্রথমে আসছিলেন 22 দিন বজরাবাইয়া। 1612 খ্রিস্টাব্দে ইসলামকা যখন মুসাকাকে পরাজিত করে সোনারগাঁও থেকে রাজধানী যখন ঢাকায় স্থানান্তরিত করে জাহাঙ্গীরনগর নাম দিল, তখন তার সম্রাটটাই বলল, হুজুর আপনি আইসা দেখে যান। আপনি বাহারিস্তানে গায়েবিন একটা বই আছে, মির্জা নাথানের লেখা, এগুলো নিশ্চয়ই আপনারা পড়েন, এর বলে পাইবেন। আপনি আসেন, দেখে যান, আপনার নামে একটা সুন্দর রাজধানী করছে। 22 দিন বজরাবাইয়া জাহাঙ্গীর আসলেন। আইসা সকালবেলা গিয়ে নদীর পাড়ে বসলেন। তখন পোস্তা ছিল রাজধানীর, নট পোস্তা গোলা, পোস্তা, লালবাগের পোস্তা। সকালবেলা গিয়ে নদীর পাড়ে বসলেন, বুড়িগঙ্গার পাড়ে। দেখলেন নদীর পানি উত্তর দিকে যায়। বিকালবেলা সন্ধ্যার আগে আবার গিয়ে বসলেন, দেখলেন নদীর পানি দক্ষিণ দিকে যায়। জাহাঙ্গীর খুব অবাক ভাবে জিজ্ঞাসা করলো তার সেনাপতি ইসলামকে, ইয়া কে আয়? সকালবেলা দেখলাম নদীর পানি উত্তর দিকে যাচ্ছে, বিকালবেলা আবার দক্ষিণ দিকে যায়। ইসলামকা বললেন, হুজুর ইসি কা নাম বঙ্গাল বলল। তখন জাহাঙ্গীর বলছিল, যে দেশে সকাল বিকাল নদীর পানি গতি পরিবর্তন করে, এই দেশে বেশি দিন থাকা ঠিক না। তুমি কালকে বজরা রেডি করো, দিল্লিতে আমার কাজ আছে, চলে যাইতে হবে। আসছিল কিন্তু 1 মাস বেড়ানোর জন্য, বাংলা দেখার জন্য। বড় বিচিত্র এই দেশে।
ওই আমি সবসময় বলি বাংলায় শুধু বেলিচা মিলিয়ার জুই ফুল ফুটে না, দেশে রক্ত গোলাপ রক্ত জবা ফুটে। এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না, এদেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারও ডাকে। যে দেশে রয়্যাল বেঙ্গল থাকে সেই দেশে কেন আরেকটা পার্শ্ববর্তী প্রতিবেশী দেশে তোষণ করতে হবে? আমি বলছি, যে দেশ আপনার আমি বলছি, আমি এই কথাটা মাথায় আছে, কিন্তু ভারতের উত্তরটা দিতে আমাকে খুব খুব চিন্তা করে দিতে হবে। কারণ আমি যে এখানে বৈশা রয়েছি, এই যে আমার কানে দুইটা দেখেন, আমি কানে কিছুটা প্রবলেম আছে। আমি বয়স যেহেতু হয়েছে, যেহেতু ডায়াবেটিস আছে, এটা মাদ্রাস থেকে আনছিলাম। গত 8ই আগস্টে যাওয়ার কথা ছিল, এটা আবার নতুন করে দেখানোর জন্য। আমার এটা কিন্তু নষ্টের পথে, কিন্তু ডরে বয়ে যাচ্ছি না ইন্ডিয়াতে। কেন যাচ্ছি না এটা বুঝেন, গেলেই বলবো ফজলুর রহমান বোধহয় দালালি করতে যেতেছে। ভারতের কথাটা খুব সাবধানে, সংগোপনে বলবো না, আমি খুব সাবধানে এবং সতর্কতার সাথে বলতে হয়। ভারত আমাদেরকে সাহায্য করছে, কথাটা সত্য না মিথ্যা, মুক্তিযুদ্ধে। যে যত কথাই বলুক, ওই যে আমি আলবদর রাজাকার দুইটা কথা বললেই কয় ফজলুর রহমান দুজকে যাইব। মৌলানা সাহেবরা আমার এমন গাছকেও দেখলাম, এমন নাম কইতে পারি, এমন গালাগালি করে। আলবদর রাজাকার ফজলুর রহমান বলার সঙ্গে সঙ্গে এমন একটা আইন করতে হবে, যে আইন আলবদর এবং রাজাকার যে বলে তার 2 বছরের সঙ্গে সঙ্গে জেল হবে। এটা কালকে কইছে মৌলানা আব্দুল সালাম যুক্তিবাদী, এবং নামটা কইছে আমার, ফজলুর রহমানের 2 বছরের জেল হইব আলবদর রাজাকার কইলে। ইন্ডিয়া যে আমাদেরকে এরা কি বললো সেটা বড় কথা না। এই পৃথিবীতে যখন বাঙালির 25শে মার্চ রাত্র 12টার পরে যখন সব কিছু শেষ করে দিচ্ছিল, হাজারে হাজারে পুলিশ মারে ফেলতেছিল, ইপিআর বাঙালি মারে ফেলতেছিল, লাখে লাখে মানুষ ঢাকা শহর ছাইরা চলে যেতেছিল, বুড়িগঙ্গার পানি যখন রক্তে লাল হইতেছিল, 2রা এপ্রিল একদিনে 10,000 মানুষ মারা গেছিল শুধু জিঞ্জিরা আর কেরানীগঞ্জে। দেখার যখন পৃথিবীতে কেউ ছিল না, করতেছেন এবং বিব্রতকর। তারপর আমি উত্তর দিবই। আমি আপনাকে বলি, সেই ভারত 25শে মার্চ রাত বঙ্গবন্ধু অ্যারেস্ট হয়ে চলে গেলেন। আল্লাহ ছাড়া বাঙালির আর কোনো গতি ছিল না। সবকিছু পুরে ছারকার হয়ে যাচ্ছে, কেউ কিছু বলছে না। 26শে মার্চ সারা বাঙালি জাতি যে যেখানে আছে, যে যেখানে পারে, কেউ লাঠি নিয়া, কেউ খুন্তি নিয়া, কেউ দুনালা বন্দুক নিয়ে পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে শুরু করছে। আর নামছে কে? নামছে সেনাবাহিনী প্রথম। এবং সেই সেনাবাহিনী যিনি যুদ্ধের ডিক্লারেশন দিয়েছে, তাকে এই গৌরবের অংশ করতেই হবে। তার নাম জিয়াউর রহমান, মেজর জিয়া। মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। প্রথমে নিজের নামে বলছে। রেডিও সেন্টারে যারা বসা ছিল, আবুল কাসেম, সন্দীপ সহ যারা বসা ছিল, শফিদ সহ, মুস্তারি শফি, সবাই বলল আপনি এটা কি করলেন? আপনার তো কোনো এন্ডোর্সমেন্ট নাই, আপনি কিভাবে দেশের স্বাধীনতা? তখন উনি বললেন, ইয়েস, আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মানুষ জানলো সেনাবাহিনী যুদ্ধে নামছে।